এবার ঈদযাত্রায় ৩৭৯ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৩৯০ জনের, আহত ১১৮২। দুর্ঘটনার শীর্ষে বেপরোয়া মোটরসাইকেল। কক্সবাজারে বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে বাবা ছেলে সহ ৩ জনের প্রাণহানি। কুষ্টিয়ায় বাস ট্রাকের সংঘর্ষে ইবি শিক্ষার্থীর মৃত্যু। আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। মাস্ক ব্যবহার ও ভিড় এড়িয়ে চলার পরামর্শ। মানুষ যেন জনসমাগম এড়িয়ে চলে, তারা যেন মাস্ক পরে। মৌলভীবাজারে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করা স্কুল ছাত্রীর খুন। গাজীপুরে এটিএম বুথে কিশোরী ধর্ষণ, জেলা জুড়ে চাঞ্চল্য। এবং বান্দরবানের সীমান্তে বেপরোয়া চোরা কারবারিরা। মিয়ানমার থেকে অবাধে আসছে গবাদি পশু ইয়াবা, এপার থেকেও যাচ্ছে পণ্য। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। বিস্তারিত। এবারের ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনার পরিমাণ বেড়েছে। 14 দিনের ঈদ যাত্রায় সড়কে ঘটেছে ৩৭৯টি দুর্ঘটনা। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় ৩৯০ জন নিহত ও ১১৮২ জন আহত হয়েছেন। যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন এনআই নাহিদ। ঈদ বা যে কোনো উৎসবে সড়ক মহাসড়কে বেড়ে যায় যানবাহনের চাপ, বাড়ে দুর্ঘটনা। ব্যতিক্রম হয়নি এবারের ঈদুল আজহাতেও। এবার ঈদযাত্রায় 15 দিনে সড়ক, রেল ও নৌপথে 415টি দুর্ঘটনা ঘটেছে, যার 379টি সড়কে। এসব দুর্ঘটনায় সড়কে 390 জন সহ মোট প্রাণহানি ঘটেছে 427 জনের, আর আহত হয় 1194 জন। যাত্রী কল্যাণ সমিতির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, এবার বিগত ঈদুল আজহার তুলনায় সড়ক দুর্ঘটনা বেড়েছে 22.65%। 2024 সালের ঈদুল আজহায় 309টি সড়ক দুর্ঘটনায় 336 জন নিহত, 762 জন আহত হয়েছিল। বিগত ঈদুল আজহার সাথে তুলনা করলে সড়কে দুর্ঘটনা 22.65%, প্রাণহানি 16.07%, আহত 55.11% বেড়েছে। সড়কে দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। দুর্ঘটনা বৃদ্ধির জন্য একসঙ্গে ছুটি হওয়া মহাসড়কে মোটরসাইকেল, অটোরিকশার অবাধ চলাচল সহ 9টি কারণ তুলে ধরে সংগঠনটি। সড়ক মহাসড়কে রোড সাইন ও রোড মার্কিং, সড়ক বাতি না থাকায় এবং হঠাৎ ফিডার রোড থেকে ছোট যানবাহন উঠে আসায় এইসব দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুর্ঘটনা এড়াতে মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ, ব্যাটারি চালিত রিকশা আমদানি ও নিবন্ধন নিয়ন্ত্রণ সহ 12টি সুপারিশ তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। কক্সবাজার ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ 4 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। সোমবার সকাল 9টার দিকে রামুর রশিদনগর ইউনিয়নের জেটির ঘাটা রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হয় আরও 10 জন। আহতদের বাস কেটে উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। কুষ্টিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়। সোমবার সকাল 6:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ড্রাইভারটা আসলে ড্রাইভিং অবস্থায় ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার ফলে প্রথমে একটা ইয়েতে আঘাত আনে, হ্যাঁ, গাছের মধ্যে। তারপর একটা ট্রাকের মধ্যে লাগে। ওই ট্রাকে লাগার পরে ওরা পুরো বাসটাই পড়ে যায় নিচে। ওইখান থেকে আর কি ঘটনার সূত্রপাত। 2 জনের আমরা নিয়ে আসছিলাম, এর মধ্যে একজন অলরেডি আল্লাহ ডাকে সাড়া দিয়ে ফেলছেন। আমাদের এখানে আসছিল, আসার পরে মানে ব্রড ডেথ হিসেবে আসেনি, আশঙ্কাজনক অবস্থায় আসছে, তারপরে মৃত্যু হয়েছে। ব্যাপারটা এরকম। আগামী 7 দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। পরে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, নির্ধারিত সময়ে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই শুরু হবে বিচার কাজ। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল আজ। সেই হিসেবে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।
বাকি দুই আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের হাজির করতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আসামিরা উপস্থিত না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। সেটা আমাদের আইনে সুনির্দিষ্টভাবে বর্ণনা করা আছে। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 1400 ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উস্কানি ও প্ররোচনায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেটার বিচার হতে হবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। 1 মাসের মধ্যে গুম সম্পর্কিত আইন প্রণয়ন ও স্থায়ী কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন তিনি। এর আগে জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন আইন উপদেষ্টা। 1 যুগ পর প্রথমবার বাংলাদেশে সফরের সুযোগ পেয়েছে সংস্থাটি। তৌফিক মোহাম্মদ মুন্না রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটি। রোববার ঢাকায় পৌঁছায় 2 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1 যুগ ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে বাংলাদেশ সফরের চেষ্টা করছিল সংস্থাটি। সফরের প্রথম দিন সকালে সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ার গ্রাজিনা বারানোস্কা এবং আনা লোরেল ডেলগাদিলো পেরেজ। বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি হচ্ছে গুমের তদন্ত, বিচার। এজন্য আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে। এর অধীনে একটি শক্তিশালী গুম বিষয়ক কমিশন করবে সরকার। গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। তবে আমি তাদেরকে এটাও বলেছি, আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি। তিনি জানান, বাংলাদেশে কিছু কার্যক্রমের প্রশংসা করেছে প্রতিনিধি দল। আইন প্রণয়ন ও গুম বিষয়ক তদন্ত কমিশন গঠনকে স্বাগত জানিয়েছে তারা আমাদের কিছু কার্যক্রমের প্রশংসা করেছে। যেমন আপনারা জানেন, আমরা এই দায়িত্ব গ্রহণ করার পরপরই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই আমরা গুম বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশন আছে সেই কনভেনশনের সদস্য রাষ্ট্র হয়েছি। সরকারকে নানা পরামর্শ দিয়েছে জাতিসংঘ প্রতিনিধি দল। আইন উপদেষ্টা বলেন, এখনো নিখোঁজদের সন্ধানে কমিশন অন সার্চ করার পরামর্শ দিয়েছে তারা। মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও মিলেছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। লালমনিরহাটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের গাড়ি জব্দ করেছে পুলিশ। সোমবার ভোরে কালীগঞ্জের কাকিনা এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। এ সময় গাড়িতে থাকা চালক কাজল চন্দ্র রায় ও তার সহযোগী আজিজকে হেফাজতে নিয়েছে পুলিশ। জানা গেছে, ঈদের খাবার নিয়ে ঢাকায় সাবেক এমপি ছেলের বাসায় যাওয়ার উদ্দেশ্যে গাড়িটি সীমান্ত সংলগ্ন এলাকা থেকে বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ধাওয়া করে গাড়িটি আটকায় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি সহ 2 জনকে থানায় নিয়ে যায়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অজপাড়া গায়ে বেড়ে ওঠা ছোট্ট আশির উদ্দিনের ইউটিউব দেখে বিমান ও ড্রোন নির্মাণে মুগ্ধ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম পুইছড়িতে আশিরের বাড়িতে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। এ সময় রুহুল কবির রিজভীর নেতৃত্বে আমরা বিএনপি পরিবার সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আশির উদ্দিন জানান, এর মধ্যে সে 7টি ড্রোন তৈরি করে সফলভাবে আকাশে উড়িয়েছে। এ ব্যাপারে সরকারি ও বেসরকারি সহযোগিতারও আবেদন করেছেন তিনি।
বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, রাষ্ট্র পরিচালনা করে, তো সারা দেশে এই ধরনের উদ্ভাবনী অনেক ধরনের দক্ষতা আছে, যারা অনেক কিছু আবিষ্কার করতে পারে, কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে তাদের প্রতিভার বিকাশ হচ্ছে না। সেটি রাষ্ট্র তখন বৃহত্তম উদ্যোগ, এটি একটি দল দিয়ে তো করা সম্ভব না, এটা রাষ্ট্রের সহযোগিতা লাগে। দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের হার। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার সহ ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। রাজশাহীতে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। রোববার ৩১ জন রোগীর করোনার নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে ৯ জনের করোনা পজিটিভ। এ নিয়ে রাজশাহীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১ জন। তারা হাসপাতালে ভর্তি না হলেও নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। বাচ্চাদের এবং যারা বয়স্ক মানুষ এবং যাদের কোনো কোমরবিডিটি থাকে, যেমন ডায়াবেটিস থাকে বা ইমিউনোসাপ্রেশন থাকে, সেক্ষেত্রে তাদের কিন্তু সমস্যা আগেও হয়েছে, এখনও হবে। ময়মনসিংহে গেল ৬ দিনে ৪৯ জনের করোনা পরীক্ষায় ৭ জনের পজিটিভ ফলাফল আসে। এর মধ্যে ৪ জনকে হোম কোয়ারেন্টাইন এবং ২ জনকে হাসপাতালের আইসোলেটেড ওয়ার্ডে ভর্তি করা হয়। আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে, সব কিছু অ্যাভেলেবল আছে। আমাদের যে ইমার্জেন্সি আছে, এখানে আমাদের একটা ফ্লো কর্নারও আছে। যদি কারো মনে হয় যে না সে সংক্রমিত হইতে পারে, তাহলে আমাদের ডাক্তারের কাছে আসলেই আমরা সেই পরীক্ষাটা করে দিই। চট্টগ্রামে একদিনেই নতুন করে আরও ৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নগরীর ৪টি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ১৫০ জনের পরীক্ষা শেষে ৯ জনের শরীরে এ ভাইরাস পাওয়া যায়। গেল ৭ দিনে চট্টগ্রামে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে আমাদের ২০ বেডের আইসোলেশন ওয়ার্ড এবং ৫ বেডের আইসিইউ কোভিড রোগীদের সেবার জন্য প্রস্তুত আছে এবং বর্তমানে আমাদের ৩ জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। ভোলায় ৩ দিনে করোনার লক্ষণ নিয়ে আসা ২১ রোগীর নমুনা পরীক্ষা করা হলেও কারো শনাক্ত হয়নি করোনা ভাইরাস। তবে প্রতিদিন বাড়ছে রোগীদের চাপ। জেলার ৬টি হাসপাতালে করোনা ইউনিট খোলা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে ৩৬টি শয্যা। মানুষ যেন জনসমাগম এড়িয়ে চলে, তারা যেন মাস্ক পরে জনসমাগমে গেলে এবং তারা যেন সাবান দিয়ে ভালো করে হাত ধোয়, হাসি কাশির শিষ্টাচার যেন তারা মেনে চলে। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমে ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা, থামছে না মৃত্যুর মিছিল। জেলায় ইতোমধ্যে প্রায় ২,০০০ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা দেশের মোট আক্রান্তের ২৫%। এ পর্যন্ত মারা গেছেন ১৬ জন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গুর প্রকোপ হাসপাতালে বিদ্যমান সক্ষমতাকেও হার গেছে। রিয়াজ আহমেদ মুসার রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। স্ত্রী আর ২ বছরের ফুটফুটে কন্যাকে নিয়ে সুখের সংসার ছিল রাজনের। স্ত্রী জেরিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭তম জন্মদিনে গেল ৬ জুন না ফেরার দেশে পাড়ি জমান। ৭ জুন বিবাহ বার্ষিকীতে দাফন করা হয় তাকে। অক্সিজেন দেওয়ার জন্য যখন আমরা উপরে নিয়ে যাই, তখন আমাদের হয়রানি করা হয়। আবার ওরে ২-৩ বারে উপরে নিচে করার জন্য ভর্তি লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, নিচে নামাই। তো সঠিক টাইম ওর অক্সিজেনটাও দিতে পারি নাই। পরবর্তীতেও আমার এরকম কোলে বসেই আমার কোলেও চলে যায়, আমি কিছু বলতে পারি না। স্থানীয়রা জানান, চলতি বছরের মতো মশার এত উপদ্রব আর কখনো দেখেননি তারা। মশা নিধনের কার্যক্রম চলছে ঢিলেঢালাভাবে, ফলে জেলায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। জেলায় এখন পর্যন্ত প্রায় ২,০০০ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা দেশের মোট আক্রান্তের ২৫%। মারা গেছেন অন্তত ১৬ জন। বরগুনা পৌরসভায় মশা নিধনের জন্য কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করে না। বরগুনা পৌরসভায় যত সরকারি অনুদান আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কি করে আমরা জানি না। বরগুনা পৌরসভা জনগণের কোনো উন্নয়নমূলক কাজে আসে না। মশক নিধনের যে কার্যক্রম, কোনো কার্যক্রমই পৌরসভা পালন করছে না, চোখে পড়ছে না, খুবই দুরবস্থা। ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে গড়ে প্রতিদিন ২৫০ জন রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। বেড সংকটে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতেই। অস্বাস্থ্যকর পরিবেশ আর জায়গার অভাবে বাড়ছে ভোগান্তি। এই দেখ প্যারাসিটামল ট্যাবলেট এই ৬ ঘন্টা পর পর খাইয়েন, এছাড়া এখন যে কোনো একটা জিনিস পাইলাম না, সব ওষুধ বাড়ার দেখে না লাগে। নার্সিং ব্যবস্থা এগুলো ভালো না, ঔষধপাতি সব আমাদের কিনে খাইতে হয় এবং আপনার এই ৮ দিন ধরে শুধু একমাত্র ১ পিস নাফাই পাইছি, এছাড়া আর কোনো ঔষধ এখান থেকে
পাই নাই। এখানে বেডের দরকার, সে বেড তো নাই, এবং শিয়ারি বলেন এবং ফ্লোর বলেন সব জায়গায় কিন্তু একই অবস্থা, শুধু মানুষ আর মানুষ, রোগী আর রোগী। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন সহ নানা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। ডেঙ্গুর প্রকোপ হাসপাতালে বিদ্যমান সক্ষমতাকেও ছাড়িয়ে গেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পৌরসভা মশক নিধনের যে ধরনের কার্যক্রম, সকল ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। আমাদের হাসপাতালের সাথে কমিউনিকেশন ভালো আছে। দিনকে দিন এটা মহামারী আকার ধারণ করতেছে এবং আমরা বর্তমানে খুব মহাবিপর্যয়ের সম্মুখীন, আমাদের সক্ষমতা বাইরে চলে গিয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ সামলাতে 6 জন চিকিৎসক ও 10 জন নার্স পদায়ন করেছে স্বাস্থ্য বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। বরগুনায় ডেঙ্গু আক্রান্তের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, হাসপাতালে রোগীর সংখ্যা আপনি কেমন দেখছেন, আর পর্যাপ্ত চিকিৎসা অব্যাহত রয়েছে কিনা? অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছে বরগুনা সদর হাসপাতালে। বরগুনার ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এই ডেঙ্গু কিন্তু আসলে একদম মহামারী আকার রূপ ধারণ করেছে এবং এডিস মশার বিস্তার এতটাই বৃদ্ধি পেয়েছে, গ্রাম থেকে শহর সর্বত্রই এখন ডেঙ্গুর বিস্তার লাভ করেছে এবং এই কারণে সদর হাসপাতাল থেকে বরগুনার উপকূলীয় যে বিভিন্ন উপজেলার হাসপাতাল, সেই হাসপাতালগুলোতেও কিন্তু তিল ধরার ঠাঁই নেই। এখানে চিকিৎসকরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। এ কারণে স্বাস্থ্য বিভাগ থেকে কিন্তু 10 জন চিকিৎসককে এখানে পদায়ন করা হয়েছে। তবুও কিন্তু এখনো সেই 7 জন চিকিৎসক কিন্তু এখনো এই হাসপাতালে যোগদান করেন। 3 জন চিকিৎসক যোগদান করেছে নতুন যাদেরকে পদায়ন করা হয়েছে। এছাড়া আমি যদি একটু তথ্য জানিয়ে রাখি, বরগুনায় প্রায় আজকে 1903 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তি আছে 215 জন এবং 24 ঘন্টায় প্রায় 89 জন রোগী কিন্তু এখানে নতুন করে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 1623 জন। প্রতিদিনই অসংখ্য রোগী আসছেন এবং মৃত্যুর মিছিলেও কিন্তু নতুন নতুন রোগী যুক্ত হচ্ছেন। বরগুনা সদর হাসপাতালে কিন্তু এখন 5 জন রোগী মারা গিয়েছেন। এছাড়া বরগুনা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল এবং ঢাকায় প্রেরণ যে করা হয়েছে, এমন রোগীও কিন্তু 10 জনের বেশি মারা গিয়েছে। সর্বোপরি ডেঙ্গুর আতঙ্কে পুরো উপকূল কিন্তু এখন মানুষ আতঙ্কগ্রস্ত এবং এই মশক নিধনের যে কার্যক্রম, সেই মশক নিধনের যে কার্যক্রম সেটি অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে। এই মশক নিধনের কার্যক্রম ভালোভাবে না করার ফলে মশার বিস্তার, ডেঙ্গুর বিস্তার সর্বত্রই ছড়িয়ে গিয়েছে। আমরা জেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের সাথে কথা বলেছি, তারা তাদের মশক নিধনের জন্য যে প্রয়োজনীয় যে বাজেট, সেই বাজেট না থাকার কারণে কিন্তু মশক নিধন ঠিকভাবে করতে পারছে না। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরগুনার ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মৌলভীবাজারের কুলাউড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুল ছাত্রীকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্ত জুনেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, নিহত আঞ্জুমান একটি বাড়ির সামনে একটি রাস্তা দিয়ে স্কুলে ও প্রাইভেট পড়তে যেতেন। সে সুবাদে স্থানীয় জুনেল তার সঙ্গে সখ্য করার চেষ্টা করে। ঘটনার দিন সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে জুনেল তার পিছু নেয়। আঞ্জুমান এড়িয়ে যেতে চাইলে শ্লীলতাহানির চেষ্টা করে জুনেল। এ সময় আঞ্জুমান চিৎকার করলে জুনেল তার গলা চেপে ধরে। অচেতন হয়ে পড়লে জঙ্গল ঘেরা একটি স্থানে আঞ্জুমানকে ফেলে রেখে চলে যায় জুনেল। 2 দিন পর 14 জুন মরদেহ উদ্ধার করা হয়। প্রিভিয়াস সে যে এই কাজগুলো করছে, এরকম স্বভাব আছে, সেটার উপর নির্ভর করে আমরা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আমরা আটক করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাদের কাছে এটা স্বীকার করছে যে সেই ঘটনার সঙ্গে সরাসরি সে জড়িত এবং করেছে। গাজীপুরের ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ থেকে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তা কর্মী লিটন মিয়ার বিরুদ্ধে। রোববার সকালে শ্রীপুর উপজেলার এমসি বাজারে এই ঘটনাটি ঘটে। ধর্ষণের শিকার কিশোরীর বাবা জানান, তার মেয়ে তালহা স্পিনিং মিলে চাকরির খোঁজে সেখানে গিয়েছিলেন। সে সময় কারখানার গেটের পাশে থাকা এটিএম বুথের নিরাপত্তা কর্মী লিটন তাকে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বুথের ভেতরে নিয়ে যায় এবং সেখানে কৌশলে তাকে ধর্ষণ করে। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত লিটন ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সে তাকে একটা চাকরি দেওয়ার প্রলোভন দেখে তাকে ওই বুথে বসে রাখে। সেই ক্ষেত্রে ভিকটিমের বাবা মা চলে গেলে সে বুথের ভিতরে তাকে দর্শন করে। পরবর্তীতে তার বাবা আজিজুল হক
সন্ধ্যার দিকে থানায় আসলে এই বিষয়ে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 রেখে একটি মামলা রুজু করা হয়েছে। উক্ত আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা অব্যাহত আছে। পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকা সহ সারা দেশে গত 24 ঘন্টায় গ্রেফতার করা হয়েছে মোট 1614 জনকে। রোববার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি 1121 জন এবং অন্যান্য অপরাধে জড়িত 493 জন রয়েছেন। এ সময় একটি ইজি বাইক, 7 লিটার দেশীয় চোলাই মদ, 2টি বার্মিজ চাকু, 9টি রামদা, একটি ছোরা, একটি 1 শুটার গান এবং 6টি 12 বোর কার্তুজ জব্দ করা হয়েছে। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের 1 ও 2 নম্বর ফেরিঘাট এখন বালু সিন্ডিকেটের দখলে। দীর্ঘ 23 বছর ধরে অচল পড়ে আছে এই দুটি ঘাট। স্থানীয় প্রভাবশালী মহলের নেতৃত্বে গড়ে ওঠে বালু ব্যবসায়ীদের শক্তিশালী চক্র। ফোরশোর এলাকায় তৈরি হয়েছে বালুর বিশাল স্তূপ। পদ্মা ও যমুনা নদী থেকে উত্তোলিত কোটি কোটি ঘনফুট বালু সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, আর হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল পরিমাণ টাকা। সহকর্মী আব্দুল আলিমের রিপোর্ট, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 2002 সালে যানবাহনের চাপ কমাতে আরিচা থেকে ফেরিঘাট সরিয়ে পাটুরিয়ায় 5টি ঘাট নির্মাণ করে সরকার। তবে কিছু প্রভাবশালী ব্যক্তি সেখানে গড়ে তোলে অবৈধ বালু ব্যবসার সিন্ডিকেট। একসময় গুরুত্বপূর্ণ 1 ও 2 নম্বর ঘাট এখন পরিণত হয়েছে বালুর স্তূপে। চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। পদ্মা যমুনা থেকে তোলা কোটি কোটি ঘনফুট বালু বিক্রি করে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অর্থ। স্থানীয়রা এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধ ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। যদিও 1983 সালে আরিচাকে নদীবন্দর ঘোষণা করা হয়, বাস্তবে সে আইনের কোনো প্রয়োগ নেই। ঘাট এলাকায় চলছে প্রকাশ্যে দখল ও বালু ব্যবসা। ঘাটটা রানিং থাকতো, তাহলে কিন্তু এই ব্যবসাটা এখানে হইতো না। জসিম খান নামে এক ব্যক্তিরে যে কোবানো হয়েছে এই বালু ব্যবসা ওই বিরোধী দল দখল নেওয়ার জন্য। 1 নম্বর 2 নম্বর ফেরিঘাট পর্যন্ত মনে করি ওটা বন্ধ হয়ে গেছে শুধু এই বালুর ব্যবসার কারণে। অভিযোগের জবাবে বালু ব্যবসায়ীরা জানান, জায়গার মালিকানা নিয়ে হাইকোর্টে রিট চলমান রয়েছে। যে জায়গাগুলো আমরা ব্যবহার করতেছি সেগুলো ব্যক্তি মালিকানাধীন জায়গা, তাদের বৈধ কাগজপত্র আছে, তাদের কাছ থেকে আমরা জমি ভাড়া নিয়েছি এবং তাদের সেই আমাদের ডিড ডকুমেন্টস সেগুলো আছে। জেলা প্রশাসনের অবৈধ বালু ব্যবসা বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য পত্রের মাধ্যমে অবহিত করা হয়েছে বলে জানান আরিচা নদী বন্দরের উপপরিচালক। আমরা এই ব্যাপারে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনকে চিঠি দিয়েছি যে মাঝে মাঝে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য। জেলা প্রশাসক জানিয়েছেন, বন্দর কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের জন্য অনুরোধ করলে অবৈধ বালু ব্যবসায়ীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। আমাদের কাছে ওনারা যদি রিকুইজিশন দেয়, আমরা মোবাইল কোর্ট করে অপসারণের ব্যবস্থা নেব। দ্রুত সমস্যার সমাধান করে সিন্ডিকেট মুক্ত ফেরিঘাট দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া হয়ে উঠেছে চোরাচালানকারীরা। একদিকে মিয়ানমার থেকে অবৈধ পথে গরুইয়াব আসছে, অনুপ্রবেশ ঘটছে রোহিঙ্গাদের। অন্যদিকে এপার থেকে যাচ্ছে বিভিন্ন পণ্য। এ আদান প্রদানে হাজার কোটি টাকা অবৈধভাবে চলে যাচ্ছে দেশের বাইরে। আবুল বাশার নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। 2022 সালের আগস্ট থেকে মিয়ানমার অভ্যন্তরে চলছে সংঘাত। সীমান্তে এখন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর একচ্ছত্র আধিপত্য। তারা সরাসরি চোরাকারবারি মাফিয়াদের সঙ্গে যোগসাজশে বাংলাদেশের অভ্যন্তরে অর্থের বিনিময়ে গবাদি পশু, মাদক সহ অন্যান্য মালামাল পাচার করছে। মূলত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আর্থিকভাবে শক্তিশালী হয়ে অস্ত্র ও গোলাবারুদ কেনার জন্য চোরাচালানি কার্যক্রম পরিচালনা করছে বলে ধারণা সচেতন মহলের। চোরাচালানের মাধ্যমে যেটা আসতেছে গরু ইয়াবা, এটা সরবরাহ করে এর টাকাগুলি নিয়ে এরা অস্ত্র চোরাচালান মজুত করতেছে। বাংলাদেশ থেকেও অহরহর পণ্য ওইদিকে পাচার হচ্ছে। এই টাকাগুলো হুন্ডির মাধ্যমে, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে
এবং বাংলাদেশে বিভিন্ন ফন্ডের মাধ্যমে টাকাগুলো পাচার হচ্ছে। এদিকে সীমান্ত এলাকায় ব্যাপক হারে চোরাচালানির ফলে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং দিন দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এর বড় উদাহরণ ২৬ কোটি টাকায় গর্জনিয়া বাজার ইজারা। বান্দরবান সীমান্ত পার হয়ে এই বাজারের রসিদে বৈধতা দেয়া হয় চোরাই গরু আর দ্বিমুখী অবৈধ হুন্ডি, ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হচ্ছে। এছাড়া চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ করাতে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। লোকগুলা বর্ডার ক্রস করে যে কোনো প্রকারে আমাদের এখানে বাংলাদেশে আসতেছে, এরা কিছু ক্যাম্পে যাইতেছে, কিছু বিভিন্ন জায়গায় স্থান নিতেছে আর কি। আমাদের বাংলাদেশের বিভিন্ন খাদ্যদ্রব্য, বিভিন্ন পণ্য অবৈধভাবে মিয়ানমারে পাচার হচ্ছে এবং মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচার হচ্ছে। মুনাফার জন্য নিম্ন আয়ের মানুষজন বিশেষ করে নিজের জীবনের চিন্তা না করে অর্থের পিছনে ছুটছে, যে কারণে তারা মাইন্ড বিস্ফোরিত হচ্ছে। এসব বিষয়ে বিজিবি ও পুলিশ প্রশাসনের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। দুই বাহিনী দায়িত্ব পালন করে যাচ্ছেন দাবি করে স্থানীয়রা সচেতন হলে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে মনে করছেন তারা। আমরা শুধুমাত্র জনসচেতনতাটাই নিয়ে কাজ করতে পারি। প্রতিরোধ বা ওদেরকে চ্যালেঞ্জ করা বা অভিযান এগুলো মূলত বিজিবিটাই করেন আর কি। তারা ওনাদের দায়িত্ব তারা পালন করছেন। ওনাদের যতটুকু সাপোর্ট আমাদের পক্ষ থেকে দরকার, যেমন লজিস্টিক গাড়ি বা এরকম রিকুইজিশন করে দেয়, এটা আমরা ওনাদেরকে হেল্প করতেছি। চোরাচালান দমনে নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া, কচ্ছপিয়ায় নিয়মিত বাজার মনিটরিং এবং যৌথ অভিযাত্রিক দল গঠনের পরামর্শ স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লার আদর্শ সদর উপজেলার কার্তিকপুর এলাকায় সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রেজাউলের সহযোগী আবু ওবায়দ ওরফে শিমুলকে আটক করা হয়েছে। সোমবার ভোরে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে একটি পিস্তল, 2টি পাইপ গান, 3টি ককটেল সহ শর্টগানের 6 রাউন্ড গুলি জব্দ করা হয়। যৌথ বাহিনীর তথ্য মতে শিমুল পলাতক সন্ত্রাসী রেজাউলের ঘনিষ্ঠ সহযোগী, যিনি একসময় আওয়ামী লীগের সাবেক এমপি বাহারের হয়ে অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিলেন। বর্তমানে রেজাউল নিজেকে কুমিল্লা মহানগর বিএনপির লোক পরিচয় দিয়ে চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতা চালিয়ে যাচ্ছে। রেজাউলকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। পিরোজপুর সদর উপজেলার রাবিয়াকাঠি শ্রীরামকাঠি সড়কের বেহাল দশা। দীর্ঘদিন মেরামত না হওয়ায় চলাচলের অনুপযোগী এই সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, সংস্কার কাজ শুরু করার আগেই বরাদ্দের টাকা উঠিয়ে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল। সহকর্মী জালিশ মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। পিরোজপুর সদর থেকে রায়েরকাঠি হয়ে শ্রীরামকাঠি এলাকা পর্যন্ত সড়ক নির্মাণ করা হয় 2001 সালে। এই সড়কের 8 কিলোমিটার অংশের এখন বেহাল দশা। দীর্ঘদিন মেরামত না হয় খানাখন্দে ভরা সড়কটি। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, উঠে গেছে পিচ ও খোয়া, এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা এড়াতে বিকল্প রাস্তায় চলাচল করছেন জনসাধারণ। এতে নষ্ট হচ্ছে সময়, বাড়ছে যাতায়াত খরচ। এলাকাবাসীর অভিযোগ, 2024 সালে সড়কটি সংস্কারের প্রকল্প হাতে নেয় সরকার। কাজ শুরু হওয়ার কথা ছিল একই বছরের 6 নভেম্বর, শেষ হওয়ার কথা ছিল 2025 সালের 5 নভেম্বর। বরাদ্দ 17 কোটি 26 লাখ টাকা। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল কাজ না করেই সেই টাকা উঠিয়ে নেয়। দামোদর ব্রিজ থেকে শ্রীরামকাঠি পর্যন্ত আমাদের অবস্থা খুবই খারাপ। একটা রুগী যদি আমরা নিয়ে যাই, হে রুগী মেডিকেলে নিতে এমনি তারা মারা যাবে, নাইলে অসুস্থ হয়ে পড়েন। 8-10 বছর ধরে এই শ্রীরামকাঠি থেকে নিয়ে দামোদর ব্রিজ পর্যন্ত যে রাস্তাটা আছে, এটা খুবই ভাঙ্গা, যাতায়াতের অনুপযুক্ত। আমরা যখন সকালে রওনা দিয়ে যাই, কি কষ্ট, কি দুর্বশা, যন্ত্রণা এ নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানে পৌঁছতে হয়। এই অভিযোগের সত্যতা যাচাই করতে একাধিকবার নির্বাহী প্রকৌশলী রঞ্জিত দের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পিরোজপুর জেলা প্রশাসক দুর্নীতির কথা স্বীকার করে বলেন, কিভাবে আবার রাস্তাটা সংস্কার করা যায় তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।
এখানে দুর্নীতি হয়েছে মর্মে দুর্নীতি দমন কমিশন কর্তৃক উদ্ঘাটিত হয়েছে। পরবর্তী কার্যক্রম কি করণীয় হবে এবং রাস্তাগুলো কিভাবে আবার সংস্কারের আওতায় আসবে, মেরামত করা যাবে এবং নতুন রাস্তা তৈরি হবে, এই বিষয়ে সরকারের নজরে আনা হয়েছে। এই সিদ্ধান্ত আসলে আমরা তৎপরবর্তীতে সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম গ্রহণ করব। পিরোজপুর সদর উপজেলার 700 কিলোমিটার পাকা ও আধা পাকা সড়ক রয়েছে, এর মধ্যে 400 কিলোমিটারই চলাচলের অনুপযোগী। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ায় বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি ও ম্যাগাজিন সহ একাধিক মামলার আসামি আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় শহরের চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, আব্দুর রহিম চাঁদাবাজি, বালুর সিন্ডিকেট, ভাড়ায় হত্যাকাণ্ডের সংগঠন, কিশোর গ্যাং সংগঠন সহ নানা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরই মধ্যে তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার নামে হত্যা ও হত্যা চেষ্টা সহ 3টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আমাদের শহরের মতিন কাউন্সিলর একজন দুর্ধর্ষ একজন ছিলেন, ক্ষমতাসীন দলের একজন নেতা ছিলেন। তার ছত্রছায়াতেই সে ওই এলাকাতে এই ধরনের বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল। মুন্সিগঞ্জে লঞ্চঘাটে নোঙর করা একটি লঞ্চ থেকে পন্টুনে ওঠার সময় ধলেশ্বরী নদীতে পড়ে এক যাত্রী নিখোঁজের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত 2টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত রফিকুল ইসলাম ভোলার তজুমুদ্দিন উপজেলার বাসিন্দা। তিনি সোহেল নামে এক যাত্রীকে এগিয়ে দিয়ে লঞ্চে ফেরার সময় নদীতে পড়ে যান। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস এবং BIWT এর ডুবুরি দল নিখোঁজের সন্ধানে অভিযান চালাচ্ছে। তবে নদীর গভীরতা প্রায় 120 ফুট এবং প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। নিখোঁজের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে। পল্টনে বন্ধুটারে নামে দিয়া আবার জাহাজে উঠছে, ওই সময় পড়ে গেছে শব্দ পাইছে, শব্দ পাইয়া ওই লগের স্বাস্থ্য পাইটা দৌড়ে আইসে, আইসা দেখে জুতো আগলি ভাইসা যায়, ওই ডুবে গেছে। সংবাদ পেয়ে আমরা ডুবুরি টিম দিয়ে আমরা এখানে কার্যক্রম চালাই। আমাদের কার্যক্রম এখনো চলমান আছে, এখনো উদ্ধার হয়নি। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যে কিভাবে লোকটিকে দ্রুত উদ্ধার করা যায়। খাগড়াছড়িতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বিদেশি জাতের আম। মিয়াজকি, চিয়াংমাই, বানানা ম্যাঙ্গো, আমেরিকান রেড পালমার সহ কিউজাই সহ জনপ্রিয় আম এখন বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে এখানকার বিভিন্ন উপজেলায়। আকর্ষণীয় রং, অসাধারণ স্বাদ এবং উচ্চ বাজার মূল্যের কারণে এই আমগুলোর প্রতি ক্রেতা ও কৃষকদের আগ্রহ বাড়ছে। সহকর্মী অপু দত্তের প্রতিবেদন জানাচ্ছেন সালমা জাহান। খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় দেশীয় জাতের পাশাপাশি 5 একর জমিতে বিদেশি জাতের আমের বাগান গড়ে তুলেছেন কৃষক উচনু চৌধুরী। তার বাগানে রয়েছে মিয়াজাকি, চিয়াংমাই, ব্যানানা ম্যাঙ্গো, আমেরিকান রেড পালমার, কিউসাক ও ব্যাকিস্টন ম্যাঙ্গোর মতো জনপ্রিয় জাত। বাংলাদেশের আম্রপালি আমের চাহিদা তো আছে, পাশাপাশি বিদেশে লাল আমটা কিন্তু প্রচুর এখনো মূল্য আছে আর কি, দাম আছে, যার কারণে আমি বিদেশি আমের প্রতি ঝুঁকেছি। একই উপজেলায় মং গ্রিন লাইফ এগ্রো ফার্মের মালিক মংসিতু চৌধুরী 2014 সালে সরকারি চাকরি ছেড়ে আম চাষে নামেন। বর্তমানে তিনি 30 একর জমিতে 54 প্রজাতির দেশীয় ও বিদেশি আম চাষ করছেন। এবছর অর্ধ কোটি টাকা মতো বিক্রি আশা আছে। এখানে 54 জাতের উপর আছে, এখানে সবগুলো ধরনের 30টা জাতের মতো আম ধরেছে, আর বাদ বাকিগুলো হয়তো আগামী বছর ধরতে পারে। বাজারে 1 কেজি মিয়াজাকি আম বিক্রি হচ্ছে 500 থেকে 900 টাকায়। রেড আইভরি, হানি ডিউ ও আর্টুইট 300 থেকে 400 টাকা। ব্যানানা ও কিউজ্যাক ম্যাঙ্গো 100 থেকে 150 টাকা। কিং অফ চাকাপা 500 থেকে 700 টাকা। পালমার ও ব্রুনাই কিং 500 টাকায়। তবে দিনে দিনে ফলন বাড়লেও বিক্রি করতে গিয়ে হয়রানির শিকার হওয়ার কথা জানান ব্যবসায়ীরা। বিভিন্ন জেলায় আমগুলো পরিবহনের ক্ষেত্রে রাস্তায় আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে বিভিন্ন চাঁদাবাজির কারণে। যদি সরকারি টুল কেন্দ্রগুলোয় আমাদের কাছ থেকে সরকারি নির্দেশনা মোতাবেক কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় যদি সরকারি টুলগুলো আদায় করতো তাহলে আমাদের জন্য, কৃষকদের জন্য সুবিধা হতো। বিদেশি আম চাষাবাদে আগ্রহ বাড়াতে চাষিদের প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।
সরকারি হর্টিকালচার সেন্টারের মাধ্যমে এই আমগুলির চারা তৈরি করে, কলমের মাধ্যমে চারা তৈরি করে আমরা কিন্তু কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছি এবং আশা করি আগামী 2-3 বছরের মধ্যে পাহাড়ে এই সমস্ত জাতের আমের একটা ব্যাপক বিস্তৃতি লাভ করবে। এই ধারা অব্যাহত থাকলে খাগড়াছড়ির কৃষিখাত আরও লাভজনক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাড়িতে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সকালে মুন্সিগঞ্জ সিরাজদি খান উপজেলার শহীদ মোস্তফা জামানের বাড়ি পরিদর্শন শেষে বেলা 3টায় রানী খান ইউনিয়নের শহীদ আল আমিনের বাড়ি পরিদর্শন করেন তিনি। যাত্রাপথে ভাঙা রাস্তা ও বাড়ির সামনের বাঁশের সাঁকোর পরিবর্তে রাস্তা ও ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সহ শ্রীনগর ও সিরাজদি খান উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। এবার এই যাত্রায় 379 দুর্ঘটনায় প্রাণ গেছে 390 জনের, আহত 1182। দুর্ঘটনার শীর্ষে বেপরোয়া মোটরসাইকেল। কক্সবাজারে বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জনের প্রাণহানি। কুষ্টিয়া বাস ট্রাকের সংঘর্ষে ইবি শিক্ষার্থীর মৃত্যু। আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস, প্রতিদিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মাস্ক ব্যবহার ও ভিড় এড়াতে চলার পরামর্শ। মানুষ যেন জনসমাগম এড়িয়ে চলে, তারা যেন মাস্ক পরে। মৌলভীবাজারে কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুল ছাত্রী খুন। গাজীপুরে এটিএম বুথে কিশোরী ধর্ষণ, জেলা জুড়ে চাঞ্চল্য। এবং বান্দরবানের সীমান্তে বেপরোয়া চোরা কারবারিরা। মিয়ানমার থেকে অবাধে আসছে গবাদি পশু ইয়াবা, এপার থেকেও যাচ্ছে পণ্য। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউব আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।